এবং গণ অভ্যুত্থান এবং সেনা অভ্যুত্থানের বাংলাদেশ, সেটা যদি আমরা 52 শিক্ষা আন্দোলন দেখি, সেটা 62 যদি দেখি, সেটা 69 যদি দেখি, সেটা 90 যদি দেখি, এমনকি 2024, একই সঙ্গে অভ্যুত্থান এবং অভ্যুত্থান ব্যর্থ করে দেওয়া, এই দুটোর বিষয় চলে বলেই আমরা হেলাল হাফিজের যে কবিতাটা খুব সবসময় পড়তে শুনি, যে এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, কবিও কিন্তু তার পর্যবেক্ষণ থেকে বলেছিলেন যে মিছিলের সব হাত, সব পা, সব মুখ এক নয়। এবং এই কথার ভিতরে আরো পিছনে আরো কথা আছে, যে কিভাবে ষড়যন্ত্রের জালও বিস্তার হয়। যে কারণে আমরা দেখেছি আমাদের সমস্ত বড় আন্দোলনের পরে আন্দোলনের চেতনাটাকে নস্যাৎ করে দেওয়ার প্রধান ভূমিকা পালন করে শাসক গোষ্ঠী। 69-এর গণঅভ্যুত্থান তার পরিণতি পেল মুক্তিযুদ্ধে। অভ্যুত্থানের আগে মৌলানা ভাসানী বলেছিলেন যে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না। আর আমাদের মুক্তিযুদ্ধে আমরা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের কথাটা নিয়ে এলাম। কিন্তু মুক্তিযুদ্ধের পরে মুক্তিযুদ্ধের চেতনাটাকে পদদলিত করার জন্য শাসক গোষ্ঠীর ষড়যন্ত্রগুলো আপনারা দেখেছি। কিভাবে যুবকদেরকে আবারও, যে যুবক অস্ত্র হাতে লড়াই করেছিল সেই যুবকের হাতে লাইসেন্স এবং পারমিট বাজি ধরিয়ে দেওয়া হয়েছিল। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা সাধারণ ক্ষমা পেয়ে গেলেন, আর প্রতিবাদী যুবকদেরকে ঘর থেকে বের করে এনে হত্যা করা হলো। এটা তো আমরা দেখেছিলাম। তখন অত্যন্ত বিষণ্ণ হয়ে একটা ছবি তৈরি হয়েছিল, খান আতা তৈরি করেছিলেন যে আবার তোরা মানুষ হয়। তোরা তো একজন মানুষ ছিল, প্রতিবাদ করতে গিয়ে তো মনুষ্যত্বের মর্যাদা অর্জন করেছিলি, তোরা কেন আবার লুটপাটে গেলি? এরপরে আপনারা খেয়াল করে দেখুন, রাজনীতিতে যেন মুক্তিযুদ্ধের চেতনাটা ভবিষ্যতের সাম্যবাদী আন্দোলনের দিকে যেতে না পারে, সে কারণে একদিকে লাল ঘোড়া দাবড়ায় দেওয়ার কথা ছিল, আর একদিকে অর্থনীতি তার প্রক্রিয়াগুলো দেখেন। 1972 সালে বিনিয়োগের সর্বোচ্চ সিলিং ছিল 10 লক্ষ টাকা। 1973 সালে এটা গিয়ে দাঁড়ালো 3 কোটি টাকা। 1975 সালে এটা গেল 10 কোটি টাকা। 1978 সালে গিয়ে এটা সিলিং তুলে নেওয়া হলো। তারপরে পুঁজি কিভাবে বিকশিত হচ্ছে। 1971 সালে 2 জন কোটিপতি, 1972 সালে 5 জন কোটিপতি, 1974 সালে দুর্ভিক্ষের সময় 47 জন কোটিপতি, 1991 সালে 950 জন কোটিপতি, 2024 সালে গিয়ে 1,18,000 কোটিপতি। মানে শুধুমাত্র 91 থেকে 2024 এর মধ্যে কোটিপতির সংখ্যা বেড়েছে 125 গুণ। মাথা পিছু আয় দেখেন, স্বাধীনতার সময় $110, আর গত এই বাজেটের সময় সরকার বললো মাথা পিছু আয় হয়েছে এখন $3020। মানে আমরা এখানে যারা বসে আছি প্রত্যেকের মাথা পিছু আয় বছরে আমাদের 3,68,000 টাকা। আর শ্রমিকের মজুরি কত? মাথা পিছু আয়ের কত নিচে আমাদের একজন গার্মেন্টস শ্রমিক মজুরি পায়, একজন অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক মজুরি পায়। তাহলে মাথা পিছু আয়ের নিচে যে দেশের 95% মানুষ বসবাস করে, তাহলে মাথা পিছু আয়ের উপরে যে 5% আছে তাদের আয় এত বেশি যে দুটোর গড় করলে $3020 হয়। আর সেই সময় একজন শ্রমিক কর্মক্ষেত্রে মৃত্যুবরণ করলে তার মৃত্যুজনিত ক্ষতিপূরণ $2 লাখ, মানে $1900। মাথা পিছু আয় $3020, মরে গেলে তার ক্ষতিপূরণ $1900। এই বৈষম্যটা এই বাংলাদেশে কি রূপ নিয়েছে? তাহলে আমরা যদি দেখি মুক্তিযুদ্ধের পর থেকে আমাদের সমস্ত অর্জনগুলো কিভাবে কুক্ষিগত হয়ে গেল, সমস্ত বিজয়গুলো হাতছাড়া হয়ে গেল, বিজয়গুলো জনগণ বিজয় অর্জন করে আর শাসক গোষ্ঠী পরাজিতকে বুকে তুলে নেয়। এটা তো আমরা বারবার দেখলাম, এটা 90-এ দেখলাম, এটা 24-এও দেখলাম। এই দেখতে দেখতে মানুষের মধ্যে এই বেদনাটা তৈরি হয়। তাহলে এত আন্দোলনে কি লাভ হলো? আমরা মনে করি এই হাহাকারটাই আমাদের আগামী দিনের সংগ্রামের একটা পথ দেখাবে। খেয়াল করে দেখুন যে স্বাধীনতার পর একটা ধর্মনিরপেক্ষ, একটা গণতান্ত্রিক সমাজ গঠনের দিকে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল। শাসক গোষ্ঠীরা ক্রমাগত এইখানে দাঁড় করিয়েছে মুক্ত বুদ্ধি চর্চার বিপরীতে ধর্মীয় চেতনা। এবং আজকে যারা হাহাকার করছেন অথবা যারা ইনক্লুসিভ তত্ত্ব আওড়েছেন, তারা দেখেছেন যে কিভাবে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতে বলতে আওয়ামী লীগ এখানে লুটপাটের চেতনা তৈরি করেছিল, আর কিভাবে তিনি কওমি জননীতে তিনি উন্নীত হয়েছিলেন। আজকে ওরাই আবার বলে যে আমরা কি এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা মৌলবাদী শক্তির প্রতিষ্ঠা করলাম।
আসলে মৌলবাদী শক্তির এতটা প্রতিষ্ঠিত হয়েছিল, যেটা বরঞ্চ মাসুদ ঠিকই বলেছে, আজকে যখন সত্যিকারের জনগণের দাবি নিয়ে আমরা লড়বো, তখন আমরা মৌলবাদীদের চেহারা দেখতে পাবো। কই, কোন মৌলবাদীরা কি মার্কিন চুক্তির বিরুদ্ধে কথা বললো? 1998 সালে ইনস্টিটিউট সার্ভিসেস অফ আমেরিকাকে 198 বছরের জন্য আমেরিকার কাছে আওয়ামী লীগ লিজ দিতে চেয়েছিল। আমরা তখন এই বামপন্থীরা তো প্রতিবাদ করেছিলাম, পরে তো টাকা আমরা ঠিকই দিয়েছিলাম। আবার সেই আওয়ামী লীগ 2023 সালে ডিপি ওয়ার্ল্ডের কাছে আমাদের চট্টগ্রাম বন্দরের সবচেয়ে লাভজনক প্রজেক্ট নাকি তুলে দেওয়ার চুক্তি করে নাই। এবং বর্তমান সরকার সেটাকে কি ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে না। ফলে পুঁজিপতিদের একটা ধারাবাহিকতা আছে, এক সরকার যেটা শেষ করে যায়, পরবর্তী সরকার সেখান থেকে শুরু করে। আমাদের এখন দরকার সংগ্রামের একটা ধারাবাহিকতা। 69-এর গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, 90-এর গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, 24-এর গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল বৈষম্যের বিরুদ্ধে, সেই আকাঙ্ক্ষাটাই হবে আমাদের আগামী দিনের শক্তি। এবং এই আকাঙ্ক্ষার আলোয় দেখতে হবে অন্ধকারটা কোথায়, আকাঙ্ক্ষার মাপকাঠিতে দেখতে হবে জনগণের বিপক্ষে কারা। আমাদের একটা অদ্ভুত মনস্তত্ব দাঁড় করিয়ে ফেলা হয়েছে। আমরা বলেছিলাম দ্বিদলীয় বলয়, গোটা সমাজের মধ্যে এমন একটা দ্বিদলীয় বলয় যে ঘুরে ফিরে এই বলয়ের মধ্যেই থাকতে পছন্দ করে। খেলা দেখতে গেলেও ব্রাজিল না আর্জেন্টিনা, আগে ছিল আবাহনী না মোহামেডান, এখনো কখন কখনো আমেরিকা না ইন্ডিয়া, এইরকম করে সবসময় আওয়ামী লীগ না বিএনপি, এর মধ্যে যে মানুষকে আটকে ফেলে এর বিপরীতেই পুঁজিবাদ না সমাজতন্ত্র, শোষক না শোষিত। আমাদের ন্যারেটিভটা হওয়া উচিত ছিল শোষণের বিরুদ্ধে লড়বো, পুঁজিবাদের বিরুদ্ধে লড়বো, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়বো। আমরা সেই ন্যারেটিভটা তৈরি করার সংগ্রামটা কত জরুরি, এইটা আমরা এই অভ্যুত্থানের 2 বছরে আমরা হারে উপলব্ধি করেছি। জনগণ উপলব্ধি করেছে যে তাদের বিজয়গুলো কিভাবে হাতছাড়া হয়ে যায়। জনগণ উপলব্ধি করেছে প্রত্যাশাগুলো কিভাবে প্রতারণার কাছে বন্দী হয়ে যায়। আজকে ইউনূসের কাছে যারা আশা করেছিলেন, এই আশা করার ভিত্তিটা কিসের উপর ভরসা করে ইউনূসের উপর আশা করেছিলাম? ক্ষুদ্র পুঁজির বৃহৎ ব্যবসা যিনি করে দেশে এবং বিদেশে পুঁজিপতিদের অর্থনীতিতে প্রাণ সঞ্চার করবার চেষ্টা করেছেন, যে কারণে স্পেনের রানী সোফিয়াও তাকে ডেকে বলে যে আমার এই টাকাটা কোথায় খাটাবো ইউনূস একটু বলে দাও। হিলারি ক্লিন্টন যেখানে তাকে বন্ধু হিসেবে নেয়, যে টাকাটা কোথায় খাটাবো, কেমন করে নিংড়ে নেওয়া যাবে গরিব মানুষের শেষ সম্বলটুকু, তার পথ একটু দেখাও, সেই মানুষ এসে বাংলাদেশের মানুষের মুক্তি এনে দেবে। এই প্রত্যাশা যারা করেছিলেন তারা একটা অবাস্তব প্রত্যাশা করেছিলেন। বাস্তবতার কঠিন আঘাতে তাদের ঘুম ভেঙেছে। এখন আমাদের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। যে আমরা বামপন্থীরা দীর্ঘদিন ধরে যে কথাটা বলছি, আমাদের শক্তি কম এই কথা বলে কত আর নিজেদেরকে আপনারা শক্তিহীন করে রাখবেন, অথবা আমাদেরও আত্মসমালোচনা যে আমরাই বা কতটা বিচ্ছিন্ন এবং বিভক্ত থাকব। আমরা কেন আজকে এই লড়াইটা করতে পারছি না? দেখুন, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ গঠিত হয়েছিল কেন? এরশাদ বলল ঢালাও ভাবে সমস্ত কলকারখানা বিরাষ্ট্রীকরণ করা হবে। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ গড়ে উঠলো যে ঢালাও ভাবে রাষ্ট্রীয় সম্পদ বিরাষ্ট্রীকরণ করা যাবে না। স্বাধীনতার মধ্য দিয়ে আমরা ৭৭টা পাটকলকে জাতীয়করণ করেছিলাম। স্বাধীনতার পর থেকে যখনই পুঁজিপতিদের সিলিং তুলে নেওয়া হলো, তখনই রাষ্ট্রায়ত্ত পাটকল বেসরকারি হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হলো। এরশাদ একসঙ্গে 34টা পাটকল বিক্রি করার চেষ্টা করলো, তার বিরুদ্ধে প্রতিরোধ হলো। এই এক করে বিক্রি হতে হতে সর্বশেষ শেখ হাসিনার আমলে এসে সর্বশেষ 25টাও রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দেওয়া হলো। আমরা হিসেব করে দেখালাম এই 25টা পাটকলকে আধুনিকায়ন করতে গেলে 1200 কোটি টাকা হলে আধুনিকায়ন করা সম্ভব। এবং এখন যে পাটের একটা তাঁত থেকে 9 টন পাটজাত দ্রব্য উৎপাদন হয়, সেখানে একটা তাঁত থেকে 38 টন পর্যন্ত পাটজাত দ্রব্য উৎপাদন করা সম্ভব হবে। এবং তাতে প্রতিটা তাঁতে 10 লাখ টাকা করে লাগলে আমাদের 6000 তাঁত আছে, সেখানে 680 কোটি টাকা লাগে। এই তাঁত রিপ্লেস করতে এবং এটা যদি 2 মাস 2.5 মাস সময় লাগে, কত টাকা লাগবে? আমরা 1200 কোটি টাকার একটা রাফ হিসাব দিয়েছিলাম। আওয়ামী লীগ আমাদের এই হিসাবটা কানে নেয়নি। 5,500 কোটি টাকা বরাদ্দ করতে চেয়েছিল পাটকল বন্ধ করে দেওয়ার জন্য। আমাদের দেশে চিনি কল, আমাদের 20 লক্ষ টন চিনি লাগে। আমাদের চিনি কলে চিনি উৎপাদনে 1,68,000 টন, 15টা চিনি কলে। এই চিনি কল তৈরি করেছিল ব্রিটিশরা, চিনি কল তৈরি করেছিল পাকিস্তান আমলে। এই যে 15টা চিনি কল, এই চিনি কলে শুধুমাত্র চিনি কলের কমান্ড এরিয়াতে জায়গার পরিমাণ হচ্ছে 19,000 একর। আমাদের সুগার রিসার্চ ইনস্টিটিউটে যে সুগারটা সর্বশেষ
আমাদের সুগার রিসার্চ 47 নম্বর যে সুগার, সেটা প্রতি একরে প্রতি হেক্টরে 167 টন আখ উৎপাদন হয়। এখানে সুগার এক্সট্রাকশন রেশিওটা হচ্ছে 12, মানে 100 কেজিতে 12 কেজি চিনি পাওয়া যাবে। আমাদের মোবারকগঞ্জ সুগার মিলে চিনি হচ্ছে এক্সট্রাকশন রেট হচ্ছে 5.5, এবং তারপরে ওই ড্রেনের মধ্যে যে পানিটা বেরিয়ে যায় ওইটা টেস্ট করে দেখা গেছে ওখানে 2% চিনি আছে। তার মানে মেশিন পত্র কত পুরনো। আমরা বলেছিলাম এই মেশিন পত্রগুলো যদি আধুনিক করা যায়, এক্সট্রাকশন রেটটা 12তে যদি রাখা যায়, তাহলে আমরা প্রত্যেকটা চিনি কল লাভজনক হবে। সেই পথে হাঁটেনি, পাটকলের ব্যাপারে হাঁটলো না। এখন ক্রাউন জুট মিলের আছে 98 একর জমি, শুধুমাত্র জমির দাম হচ্ছে 550 কোটি টাকা। আমাদের সুগার মিল এরিয়াতে যদি 19,000 একর থাকে, যদি প্রতি শতাংশ 1 লাখ টাকা করেও দাম হয়, তাহলে 19,000 কোটি টাকার সম্পত্তি হচ্ছে আমাদের সুগার মিলের। এগুলো সব বন্ধ করে দেওয়া, তাহলে কার হাতে দেব? তাহলে পাটকল বন্ধ করে দেওয়া মানে কি পাটকল বন্ধ হয়েছে? 229টা বেসরকারি পাটকল বাংলাদেশে চালু আছে। রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করো, বেসরকারি গুলোকে চালু করো, যাতে মজুরিটা কম দিতে হয়, যাতে জায়গাটা বিক্রি করা যায়। এই যে কিভাবে লুণ্ঠনটা চলছে ধারাবাহিক ভাবে, সেটা পাটকল নিয়ে হোক, চিনিকল নিয়ে হোক, সেটা আমাদের রেল নিয়ে হোক, সেটা আমাদের বিদ্যুৎ নিয়ে হোক। এক সময় খাম্বার বিরুদ্ধে কথা বলতে বলতে কুইক রেন্টালের দিকে চলে গিয়েছিল, কুইক রেন্টাল থেকে তারপরে গেল আবার ক্যাপাসিটি চার্জ। আমাদের 29,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা, বিদ্যুৎ উৎপাদন করে 14,000 মেগাওয়াট, এবং এই যে ক্যাপাসিটি চার্জের বোঝা জনগণের তাদের উপর চাপিয়ে দেওয়ার জন্য আওয়ামী লীগ 13 বছরে 14 বার বিদ্যুতের দাম বাড়িয়েছিল। ওই প্রক্রিয়া থেকে কি সরে এসেছে ইউনূস সরকার? ওই প্রক্রিয়া থেকে কি সরে আসবে বিএনপি সরকার? ফলে আমাদের বলতে হবে যে অভ্যুত্থান আমাদের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি করেছিল, সে আকাঙ্ক্ষা কি? এই লুণ্ঠন চলবে না, এই শোষণ চলবে না, জাতীয় সম্পদ লুটপাট চলবে না, দেশের সম্পদ বিদেশে পাচার করা চলবে না। আমাদের সেই দাবিগুলো কি পূরণ হয়ে গেছে? যদি পূরণ না হয় তাহলে লড়াইটা কেন থেমে যাবে? ফলে অভ্যুত্থানের লড়াইয়ের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। 2 বছরে আমরা সেই কথাটাই বলতে চাই। অভ্যুত্থান যে আকাঙ্ক্ষা তৈরি করেছিল এবং অভ্যুত্থান দেখিয়েছিল যে কোনো স্বৈরাচারের মেয়াদ 10 বছর। আইয়ুব খান তার উন্নয়ন দশক করার পরেই আইয়ুব খানকে ক্ষমতা থেকে চলে যেতে হয়েছে, এরশাদকে 9.5 বছরের মধ্যে ক্ষমতা থেকে চলে যেতে হয়েছে। 2014 সালের ওই দিনের মানে একতরফা নির্বাচন করার পরে আওয়ামী লীগকে 10 বছরের মধ্যে চলে যেতে হয়েছে। ফলে জনগণের লড়াইয়ের শক্তিটা আমরা বুঝতাম, কিন্তু এখন আমাদের বুঝতে হবে জনগণের নেতৃত্বটা কেমন হবে। জনগণের নেতৃত্বটা যদি তৈরি না হয়, এই বারবার এই শক্তির অপচয় হবে, বারবার এই আকাঙ্ক্ষাগুলো হতাশায় পর্যবসিত হবে। ফলে অভ্যুত্থানের এই শিক্ষাটা আমাদেরকে যার সামনে যেন থাকে। আমাদের জনগণ তো রক্ত দিতে প্রস্তুত। সরকার হিসেবে 844 জন মৃত্যুবরণ করেছে আমাদের সরকারের তালিকা, 269 জন ছাত্র, 284 জন শ্রমিক, 136 জন কর্মচারী, 133 জন ক্ষুদ্র পুঁজি ওই যে হকার যারা, আর 123 জন হচ্ছে শিশু। এই তো সরকারি তালিকা। কে নাই এখানে? শিশু থেকে শ্রমিক, এবং শ্রমিকদের সংখ্যা গড়ে দেখলে প্রায় আমাদের শ্রমিকের সংখ্যা এখানে 60% বেশি। শ্রমিকদের মজুরি কই? শ্রমিকদের জীবনের নিরাপত্তা কই? কেউই তো এটা বাস্তবায়ন করলো না। আর অভ্যুত্থানে যে লক্ষ নারীরা রাস্তায় নেমেছিল, অভ্যুত্থানের পর সেই নারীরা সবার আগে কিভাবে তার সম্মান বাঁচাবে এই জন্য ঘরে ঢুকে গেল। ফলে ওই নারীদের কাছে আবার সে আকাঙ্ক্ষাটা নিয়ে যেতে হবে যে লড়াই শুরু করেছিলাম, শেষ করতে পারি নাই। ঘরে ঢুকে গেলে তো লড়াই শেষ হবে না। ফলে যে লড়াই শুরু হয়েছে সেই লড়াইকে সমাপ্তিতে নিয়ে যেতে হলে এই বৈষম্যবিরোধী লড়াইকে বৈষম্যবিহীন সমাজের দিকে নিয়ে যেতে হবে। ফলে আমরা আজকে যে লড়াইটা করছি, একদিকে মার্কিন সাম্রাজ্যবাদের যুদ্ধ চক্রান্ত, আমাদেরকে যেভাবে একটা চুক্তির ফাঁদে আটকে ফেলা হয়েছে, সে চুক্তি নিয়ে নেতারা বলেছেন, আমি আর ওই আলোচনায় গেলাম না। আমাদের বন্দরটাকে কিভাবে টুটি চেপে ধরার চেষ্টা করা হয়েছে, আমাদের রাষ্ট্রায়ত্ত কলকারখানাগুলো কিভাবে লুটপাটের ক্ষেত্রে রূপান্তরিত করা হচ্ছে, আমাদের ব্যাংকগুলোকে কিভাবে ফোকরা করে তার টাকা আত্মসাৎ করা হয়েছে, এগুলো সব আমরা দেখছি। ওই যে পাকিস্তানের স্বৈর শাসকের বিরুদ্ধে একটা গান ছিল, হাম দেখেঙ্গে, আমরা তো সব দেখছি। দেখার পরে সেই লড়াইয়ের শক্তিটা জনগণ দেখতে চায়, সেই লড়াইয়ের শক্তি আমরা গড়ে তুলবো অভ্যুত্থানের 2য় বর্ষে এই প্রতিজ্ঞাটা। এবং যতদিন আমাদের দাবি পূরণ না হবে, ততদিন আমাদের যে শিশুর রক্ত, যুবকের রক্ত, ছাত্রের রক্ত মিশে আছে আমাদের এই মাটিতে, সেই মাটিতে লুটপাটকারীরা ক্ষমতাকে সংহত করবে, আমরা কি সেটাকে বাস্তবায়ন করতে দেব? ফলে এই জায়গায় একটা সিদ্ধান্ত বারবার আমাদের সামনে চলে আসবে। আমরা শিক্ষা, স্বাস্থ্য, হামে মরে গেল 850 মানুষ,
কে নেবে দায়? এ ওর তাদের উপর দায় চাপাচ্ছে, শেষ পর্যন্ত দায় চলে যাচ্ছে কপালে। গরিব মানুষ তার সন্তান একদিকে টিকা পায় না, আরেকদিকে অপুষ্টির শিকার। এই অনেক ঘটনার শেষ ঘটনা হচ্ছে শোষণের নির্মম একটা ক্ষেত্র তৈরি হয়েছে বাংলাদেশ, লুণ্ঠনের উৎকৃষ্ট ক্ষেত্র একটা তৈরি হয়েছে। শোষণ করা যায় সর্বোচ্চ, লুণ্ঠন করা যায় সর্বোচ্চ, টাকা পাচার করা যায় সর্বোচ্চ, দায়হীন ভাবে শাসন ক্ষমতা পরিচালনা করা যায়। সেই জায়গায় সরকারকে চ্যালেঞ্জ করা, রাষ্ট্রশক্তিকে চ্যালেঞ্জ করা, ভবিষ্যতের শোষণমূলক ব্যবস্থার বিরুদ্ধে শোষণহীন সমাজের সংগ্রামটাকে শক্তিশালী করার শপথটাই আমরা নেব। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বিপ্লব দীর্ঘজীবী হোক, নিহত মানুষের জয় হোক।